প্রবাসীদের ভোটার করার বিষয়ে কাজ করছে নির্বাচন কমিশন, জানালেন সিইসি। আওয়ামী লীগ, বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক। ধীরে ধীরে অপরাধ প্রবণ এলাকা হয়ে উঠছে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলো। 8 মাসে 15 খুন সহ 1.5 শতাধিক মামলা, নিরাপত্তার হুমকি আশঙ্কা বিশ্লেষণ। সৌদি আরবে দগ্ধ আরও একজনের মৃত্যু। এ নিয়ে বাংলাদেশের মৃতের সংখ্যা দাঁড়ালো 7। লাশ দ্রুত দেশে আনার দাবি স্বজনদের। কুষ্টিয়া থেকে অপহৃত 3 বছরের শিশুকে মানিকগঞ্জ থেকে উদ্ধার, 3 জন আটক। চট্টগ্রামে বেসরকারি ক্লিনিকে শিশু বদলের ঘটনায় তদন্ত কমিটি গঠন। এবং দিনাজপুরে আম ও লিচু বাগানে চলছে শেষ মুহূর্তের পরিচর্যা। শিলাবৃষ্টির কারণে ফলন কম হওয়ার শঙ্কায় বাগান মালিকরা। বাংলার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি জুনায়েদ আল হাবিব। মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপির ওপর ভিত্তি করে প্রবাসীদের দ্রুত জাতীয় পরিচয়পত্র দেওয়ার তাগিদ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কূটনীতিকরা। তবে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে যাচাই বাছাই করতে নির্বাচন কমিশনকে আহ্বান জানান তারা। আজ নির্বাচন কমিশন আয়োজিত সেমিনারে তারা এই মতামত দেন। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রবাসে বসে সশরীরে ভোট গ্রহণ সম্ভব না হলেও তাদের ভোটার করার বিষয়ে কাজ করছে নির্বাচন কমিশন। 2017 সালের মাঝামাঝি পর্যন্ত হিসাব অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশির সংখ্যা 75 লাখেরও বেশি। প্রবাসী থেকে জাতীয় পরিচয়পত্র পাওয়ার ব্যবস্থা না থাকায় প্রতিনিয়তই হয়রানির মুখে পড়তে হচ্ছে তাদের। এছাড়াও প্রবাসীদের দীর্ঘদিনের দাবি নিজের দেশের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করা। বৃহস্পতিবার নির্বাচন কমিশন আয়োজিত সেমিনারে অংশ নিয়ে প্রবাসীদের ভোট গ্রহণের ব্যবস্থা না হলেও অন্তত জাতীয় পরিচয়পত্র প্রদানের তাগিদ দেন বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূতরা। প্রত্যেকটা জায়গায় তাদের এনআইডির প্রয়োজন হয়, তারা প্রত্যেকটা স্টেপে এই প্রবলেমটা ফেস করে। যাদের এমআরপি পাসপোর্ট আছে তাদেরকে আমরা সরাসরি এনআইডি দিতে পারি কিনা। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট গ্রহণের মতামত দেন রাজনৈতিক দলের নেতারা। তবে বিষয়টি আরো গুরুত্বের সঙ্গে যাচাই বাছাইয়েরও পরামর্শ দেন অনেকেই। যে উট চড়ায় মরুভূমির মধ্যে, সেও ভোটার হতে চায়, সেও ভোট দিতে চায়। প্রাথমিক পর্যায়ে বিদ্যমান আইন অনুযায়ী পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি নাগরিকগণের জন্য ভোটাধিকারের ব্যবস্থা প্রবর্তন করা, সকল নাগরিককে ভোট অধিকার দেওয়া এবং ভোট অধিকার সম্ভাবে প্রয়োগ করার যে সুযোগ সেই সৃষ্টি করার দিকে আমাদের নজর দেওয়া দরকার। পরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদানের বিষয়টি আরো সহজ করতে কাজ করছে নির্বাচন কমিশন। কোনো অ্যারেঞ্জমেন্টে 300টা ব্যালট বাক্স নিয়ে সেখানে বিদেশের মাটিতে ভোট গ্রহণ করা এবং সে ব্যবস্থা করা, এটা আমার মনে হয় না কোনো রকম সম্ভব হবে। 2008 সালে প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার উদ্যোগ নিয়েছিল এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। পরে কাজী রকিবউদ্দিন আহমেদের কমিশন 2 দফায় নেয় একই উদ্যোগ, কিন্তু বাস্তবায়ন হয়নি একবারও। বিলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। খুলনা মহানগরীর 2টি আসনের মধ্যে খুলনা 2 অন্যতম। নগরীতে এখন আলোচনার বিষয় কে হচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে 2 দলের প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের আভাস পাওয়া গেলেও বিএনপিতে আলোচনায় রয়েছেন একজন প্রার্থী। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা নিয়ে গঠিত খুলনা 2 আসন। স্বাধীনতা পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে 2বার এই আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ, আর বিএনপি 4বার এই আসনে জিতে নিজেদের শক্ত ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও বিএনপির এই আসনে একক প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর নাম শোনা যাচ্ছে। তবে বর্তমান সংসদ সদস্য মিজানুর রহমানের পরিবর্তে বিশিষ্ট শিল্পপতি ও সাবেক জাতীয় ফুটবলার সালাম মুর্শেদি এই আসনে প্রার্থী হতে পারেন এমন আভাস মিলেছে গত 3রা মার্চের প্রধানমন্ত্রীর জনসভা থেকে। তবে মনোনয়ন যাকেই দেয়া হোক তার পক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন আওয়ামী লীগ নেতারা। খুলনার যে উন্নয়নের বিষয়গুলো মানুষের সামনে যেটা উজ্জ্বল হয়ে উঠেছে, তাতে আমি মনে করি যে এই সরকার আগামীতে আবারও জনগণ ভোট দেবে। আগামী দিনে আমাদের অসমাপ্ত কাজ, চলমান কাজ, এইটাকে শেষ করতে গেলে জননেত্রী শেখ হাসিনাকে 4র্থবারের মতন প্রধানমন্ত্রী করতে হবে।
আর অতীতের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দলে কোনো ভেদাভেদ না থাকায় জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি নেতারা। খুলনা মহানগর বিএনপিতে কিন্তু এখন এই সময় কিন্তু কোনো কন্দল নাই। খুলনার জনগণ বিএনপিকে বিশ্বাস করে, সেই কারণেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অবশ্যই বিজয় লাভ করে বলে আমরা বিশ্বাস করি। তবে ভোটাররা বলছেন খুলনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আসনে জনপ্রতিনিধি নির্বাচনে এলাকার সার্বিক উন্নয়নের বিষয় প্রাধান্য পাবে। কল্যাণমূলক জীবন ব্যবস্থায় যিনি উজ্জীবিত হবেন এরকম একজন প্রার্থীকে আমরা সংসদ সদস্য করতে চাই। মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করবে, শিক্ষার মান নিশ্চিত করবে, উন্নয়ন করবে, এরকম প্রার্থী আমরা চাই। দুটি থানা নিয়ে গঠিত খুলনা 2 আসনে ভোটার 2,90,315 জন। এর মধ্যে 1,45,638 জন পুরুষ এবং 1,44,677 জন নারী ভোটার রয়েছেন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। খুলনা 2 আসনের রাজনীতি নিয়ে বিস্তারিত থাকছে রাত 8টার নির্বাচন সংবাদে। ধীরে ধীরে অপরাধের অভয়ারণ্য হয়ে উঠছে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলো। নানা জটিলতার মুখে অসহিষ্ণু হয়ে উঠছে রোহিঙ্গারা। গত 8 মাসে আশ্রয় শিবিরে 15টি খুন সহ নানা অভিযোগে মামলা হয়েছে 1.5 শতাধিক। আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে প্রায় 350 রোহিঙ্গা। এখন এই প্রতিরোধ করা না গেলে নিরাপত্তার জন্য তারা হুমকি হয়ে উঠতে পারে বলে শঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কক্সবাজার জেলা পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 25শে আগস্টের পর থেকে টেকনাফ এবং উখিয়া থানায় রোহিঙ্গাদের বিভিন্ন অপরাধের ঘটনায় 336 জনকে আসামি করে মোট 163টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে অন্যতম অস্ত্র আইনের 12টি মামলায় 30 জন, মাদক আইনের 58টি মামলায় 89 জন এবং পাসপোর্ট আইনের 41টি মামলায় 71 জনকে আসামি করা হয়েছে। এটাকে আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তা শৃঙ্খলাকে বিঘ্নিত করবে। আর এই ধরনের অপতৎপরতাকে জোরালোভাবে অত্যন্ত কঠোর আইনভাবে আইনানুগ ব্যবস্থার মাধ্যমে আমরা প্রতিহত করব। তবে সবচেয়ে বেশি আশঙ্কাজনক হলো আশ্রয় শিবিরগুলোতে হত্যাকাণ্ডের পরিমাণ বেড়ে যাওয়া। রোহিঙ্গাদের এ ধরনের আগ্রাসী আচরণে স্থানীয়দের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। পাশাপাশি পিঠে লাগালাগি করে একটা পরিবার থাকে, সেখানে উঠতে হয়তো তার গায়ের সাথে লাগবে, সেগুলো আমার সাথে লাগছস কেন। তো যেহেতু ওর মাইন্ডসেট, ওর সাইকোলজিক্যালি ইজ ডিপ্রেসড, ওই ভালো কথাটাকে সে প্রতি উত্তর দিবে অনেক চড়াভাবে। সেখান থেকে দ্বন্দ্ব, সংঘাত, মারামারি, হানাহানি এটা শুরু হবে ভবিষ্যতে আরো ব্যাপক আকারে। এই অবস্থায় অপরাধপ্রবণ রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি তৎপর হতে নির্দেশ দিয়েছে বিভাগীয় প্রশাসন। আইন শৃঙ্খলা মেনেই যাতে তারা থাকতে পারে সেই জন্য বাংলাদেশ সরকার সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে। এই বিষয়ে আমাদের কোনো শৈথিল্য প্রদর্শনের সুযোগ নেই। বর্তমানে টেকনাফ এবং উখিয়ার 20টি ব্লকে ভাগ করা আশ্রয় শিবিরগুলোতে নতুন পুরাতন 11,03,000 রোহিঙ্গার অবস্থান রয়েছে। আর রোহিঙ্গাদের নিরাপত্তায় টেকনাফ এবং উখিয়া থানার পাশাপাশি রয়েছে 5টি নতুন পুলিশ ক্যাম্প। সে সাথে রোহিঙ্গাদের ছড়িয়ে যাওয়া ঠেকাতে রয়েছে মোট 32টি চেকপোস্ট। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা যাওয়া 6 বাংলাদেশের গ্রামের বাড়িতে এখন শুধুই আহাজারি। কুমিল্লার 14 গ্রাম উপজেলার 2 ভাই সোহেল ও ইমন এবং একই উপজেলার দক্ষিণ শ্রীপুরের সোহেলের মৃত্যুর খবরে নির্বাক তাদের পরিবার। একই দুর্ঘটনায় প্রাণ হারান লক্ষ্মীপুরের কমলনগরের 2 ভাই জসিম ও ইব্রাহিম এবং ফেনীর মহিউদ্দিন রাশেদ। এদিকে বিকেলে দগ্ধ কুমিল্লার 14 গ্রামের আনিসুলও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 16 বছর আগে 2002 সালে পরিবারের সচ্ছলতা আনতে সৌদি আরবে পাড়ি জমান কুমিল্লা 14 গ্রামের বসন্তপুরের 2 সহোদর ইমানুল হক সোহেল ও এনামুল হক মুন্না। কিন্তু তাদের ভাগ্যে আকস্মিক মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না স্বজনরা। 2 সন্তান আর ফিরে আসবে না এ কথা ভাবতেই বারবার মূর্ছা যাচ্ছেন মা শিরিন বেগম। আমার বাড়িতে তো চলে দুটো বাচ্চা আছে, আমার ভাই হতে ভাই কন্যা চাইবো গো আল্লাহ। একই উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের সোহেলও দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার মৃত্যুর খবরে শোকাহত পুরো পরিবার। যতটুক সম্ভব আমরা অতটুক করবো। আর যেহেতু আমাদের সবচেয়ে সরকারের কাছে আমাদের একটা অনুরোধ থাকবো, এই পরিবারের দিকে যখন একটু সুনজরে দেখে। লক্ষ্মীপুরে কমলনগর উপজেলা চরমার্টিন গ্রামের 2 সহোদর জসিম উদ্দিন ও মোহাম্মদ ইব্রাহিম। 10 বছর আগে জসিম সৌদি আরবে গিয়ে ফার্নিচারের ব্যবসা শুরু করেন। পরে দেশে ফিরে ছোট ভাই ইব্রাহিমকেও সেখানে নিয়ে যান। এ সময় 14-15 লাখ টাকা ধার করেন তিনি। তাদের মৃত্যুর পর দেনার টাকা শোধ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবার। নিহতদের মধ্যে মহিউদ্দিন রাশেদের গ্রামের বাড়ি ফেনী শহরের উত্তর বিরিঞ্চি এলাকায়। মৃত্যুর খবর আসার পর থেকেই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে
উঠেছে পরিবেশ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে 3 সন্তান নিয়ে ভবিষ্যৎ চিন্তায় দিশেহারা রাশেদের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, চলতি বছরের 6 ফেব্রুয়ারি কাজের উদ্দেশ্যে সৌদি আরবে যান মহিউদ্দিন রাশেদ। ফ্যামিলির দুরবস্থাটা কাটানোর জন্য দেশের বাইরে গেছিল। আজকে 3 মাস হয়ও নাই, ফেব্রুয়ারি 6 তারিখে গেছিল। আমার ছেলে ছেলে আমার নিয়ে আমার ছেলেটা বাড়ি চাইতে আল্লাহ। সরকারের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি যে যেভাবে হোক আপনারা সরকার যেন এই ফ্যামিলিটাকে দেখে। বুধবার ভোরে সৌদি আরবের হুলাইফা এলাকার একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় হাইল জেলায় আবাসিক ভবনে আগুনের ঘটনায় দগ্ধ আরেক বাংলাদেশি আনিসুল রহমানও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বাড়ি কুমিল্লার 14 গ্রাম উপজেলায়। এ নিয়ে মৃতে বাংলাদেশের সংখ্যা দাঁড়ালো 7-এ। গুরুতর দগ্ধ অবস্থায় লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। বুধবার ভোরের অগ্নিকাণ্ডে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 7 জনে। এর আগে একই দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে 2 সহোদর সহ 6 বাংলাদেশির মৃত্যু হয়। এক সপ্তাহের ব্যবধানে মোট 15 জন বাংলাদেশির মৃত্যুর ঘটনায় শোক নেমে এসেছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। কুষ্টিয়া থেকে অপহৃত 3 বছরের শিশু সুমাইয়াকে মানিকগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গত রাতে ঢাকা আরিচা মহাসড়কের জাগির ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকাগামী একটি মাইক্রোবাসে 3 যুবক ও এক শিশুকে দেখতে পান দায়িত্বরত পুলিশ সদস্যরা। সন্দেহ হলে শিশুটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় শিশু সুমাইয়াকে অপহরণের কথা স্বীকার করে যুবকরা। পরে আজাদ, সিরাজ ও রুবেল নামে 3 যুবককে আটক এবং শিশুটিকে উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে নিখোঁজের পর কুষ্টিয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে শিশু সুমাইয়ার পরিবার। সন্দেহ হয় যে এতটুকু বাচ্চা মা ছাড়া যাচ্ছে, তখন আমাদের একটু সন্দেহ জিজ্ঞেস করলে বলে যে ও নিজেরই বাচ্চা, ও লালনী নিয়েছিল করার জন্য, ওই যে মানতি দেওয়ার জন্য। কিন্তু সে তার স্ত্রীর ঠিকানা বলে না, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। তো জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে জানতে পারলাম যে এই বাচ্চাটাকে কুষ্টিয়া সদর থানা এলাকাতে অপহরণ করে নিয়ে আসছে। চট্টগ্রামে একটি ক্লিনিকে জীবিত কন্যা শিশুর বদলে মৃত ছেলে শিশু ফেরত দেওয়ার ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকালে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কমিটি গঠন করা হয়। 24 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম কুমার নাথকে কমিটির প্রধান করা হয়েছে। গত মঙ্গলবার সকালে চট্টগ্রামের চাইল্ড কেয়ার হাসপাতালে জীবিত কন্যা শিশুর পরিবর্তে মৃত শিশু বুঝিয়ে দেয়া হয় রোকসানা আক্তারকে। এই ঘটনায় 5 লাইশ থানায় একটি মামলা করলে গতকাল জীবিত শিশুটিকে ফেরত দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে শিশুটি নগরীর রয়্যাল হাসপাতালে চিকিৎসাধীন আছে। ক্লিনিকগুলোর অনেক সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে, কিন্তু স্বাস্থ্য সেবা সেই অনুপাতে উন্নতি হয়নি। একজনের বাচ্চা আরেকজনের বাচ্চার কাছে কিভাবে চেঞ্জ হয়ে যাবে? ক্লিনিকগুলোর ভুল অব্যবস্থাপনা, ভুল চিকিৎসার চেয়েও মারাত্মক। আমরা একটা দীর্ঘ 1 বছরেও শেষ হয়নি দিনাজপুরের যমুনা অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে 19 শ্রমিক নিহতের মামলার তদন্ত কার্যক্রম। এদিকে সংসারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন পার করছেন নিহতদের স্বজনরা। গত বছরের 19 এপ্রিল দিনাজপুরের সদরের গোপালগঞ্জের যমুনা অটোমেটিক রাইস মিলের বয়লার বিস্ফোরণে 23 শ্রমিক দগ্ধ হন। গুরুতর অবস্থায় তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে একই পরিবারের 3 ভাই সহ চিকিৎসাধীন অবস্থায় মারা যান 19 জন। এই ঘটনায় মিল মালিকের বিরুদ্ধে মামলা করেন নিহতের স্বজনরা। গত 1 বছরেও শেষ হয়নি মামলার তদন্ত কার্যক্রম। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার কথা থাকলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। এই অবস্থায় মানবেতর জীবন পার করছেন নিহতের স্বজনরা। আমার 3টা ছোট ছোট বাচ্চা আছে, আমার বাচ্চার লেখাপড়া আছে, আমি কিভাবে এই বাচ্চাগুলোকে মানুষ করবো সেটা আমি জানি না। আজও সেই এই বয়লার বিস্ফোরণের যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। মালিক পক্ষ বলছিল যে ওনাকে চিকিৎসা দিবে, বেতন বা চিকিৎসা এখন মনে করেন কিছুই হয় না। তদন্ত কমিটির রিপোর্ট প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। আহত শ্রমিকদের এখন পর্যন্ত যাদের চিকিৎসার সুবন্দোবস্ত হয়নি, ও রোগের মধ্যে যারা আক্রান্ত হয়ে আছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হোক। ঝিনাইদহে কৃষক মিলন হত্যা মামলায় 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আজম এই রায় দেন।
মামলার বিবরণী থেকে জানা যায় 2004 সালের 6 জানুয়ারি রাতে পূর্বশত্রুতার জেরে সদর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের কৃষক মিলনকে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় 19 জনকে আসামি করে সদর থানায় মামলা করেন নিহতের পরিবার। তদন্ত শেষে 8 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। বিচারিক প্রক্রিয়া শেষে আজ রবিউল ইসলাম ও মনসের আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত রবিউল পলাতক রয়েছে। নরসিংদীতে চাঞ্চল্যকর কলেজ ছাত্র খোরশেদ আলম হত্যা মামলায় এক আসামিকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম ফাতেমা নজিব এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, শহরের ঘোড়াদিয়া এলাকার একটি কিন্ডারগার্টেনে শিক্ষকতা করতেন কলেজ ছাত্র খোরশেদ আলম। 2015 সালের 22 সেপ্টেম্বর সহকর্মী আনিসা সুলতানা আমির বাসায় বেড়াতে যান খোরশেদ আলম। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে খোরশেদ আলমকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে সহকর্মী আমি। পরে 6 টুকরা করে বস্তাবন্দি লাশ আড়িধোয়া নদীতে ফেলার সময় হাতে নাতে অভিযুক্ত আনিকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে আমির নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো 5 জনের বিরুদ্ধে একটি মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে শিক্ষিকা আমিকে 10 বছরের কারাদণ্ড এবং দোষ প্রমাণ না হয় বাকি আসামিদের বেকসুর খালাস দেন আদালত। রাজশাহীতে গ্রেফতার হওয়া 6 নারী সহ 7 জেএমবি সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। গতরাতে গোদাগাড়ি থানায় সন্ত্রাস দমন আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ। বুধবার ভোরে গোদাগাড়ি উপজেলার রাজাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ফারিয়া খাতুন কণা ও ফারজানা আক্তার সুইটিকে আটক করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য মতে একই এলাকা থেকে আরো 5 জনকে আটক করা হয়। পহেলা বৈশাখ উদযাপন করা মুসলমানদের জন্য হারাম এমন লিফলেট বিতরণের অভিযোগে তাদের আটক করা হয়। রাজবাড়ীতে নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। দুপুরে সদর থানায় মামলাটি দায়ের করেন নির্যাতিতার পরিবার। তবে অভিযুক্ত মহিউদ্দিন ও তার 2 সহযোগী পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নির্যাতিতার পরিবার জানান, 1 বছর আগে মোবাইলে বালিয়াকান্দি উপজেলার মহিউদ্দিনের সাথে পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই শিক্ষার্থীর। এরপর নির্যাতিতা বিয়ের প্রস্তাব দিলে যোগাযোগ বন্ধ করে দেয় সে। সবশেষ গতরাতে বাড়িতে একা পেয়ে মুখে কাপড় বেঁধে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে মহিউদ্দিন ও তার 2 সহযোগীর বিরুদ্ধে। মুইন আমাকে জোর করে ধর্ষণ করছে, বিয়ের প্রবণতা দেখে সে এখন আমাকে বিয়ে করবে। আমি এর বিচার চাই। মুহিন আমার মিয়ার দর্শন করছে, মুহিনের বিচার চাই। বাংলার সময় আরো থাকছে। গাইবান্ধায় ঐতিহ্যবাহী ঠাকুরবাড়ি মেলা শুরু। গ্রামীণ মেলায় অংশ নিতে সব বয়সী মানুষের ভিড়। বিশুদ্ধ ব্রাশের তৈরি সর্বোৎকৃষ্ট ভাল্ব আরএফএল বাথরুম ফিটিংস। ভালো চেনেন, ভালো কেনেন। রাজধানীতে বাসের চাপায় হাত হারানো নিহত রাজীব হোসেনের পরিবারকে পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। সকালে জেলা প্রশাসন অডিটোরিয়ামে নিহতের ভাই আব্দুল্লাহর হাতে নগদ 50,000 টাকা তুলে দেন জেলা প্রশাসক ডক্টর মাসুমুর রহমান। পাশাপাশি তাদেরকে আরও 1 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি সহ প্রতি মাসে 600 টাকা করে অর্থ সহায়তার ঘোষণা দেন তিনি। এছাড়া রাজীব হোসেনের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক। গত 3 এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে বিআরটিসি ও স্বজন পরিবহনের 2টি বাসের মাঝে চাপা পড়ে একটি হাত হারান অনার্স 2য় বর্ষের ছাত্র রাজীব হোসেন। 15 দিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে মারা যান রাজীব। মোংলায় পশু নদীতে ডুবে যাওয়া কয়লাবাহী কার্গো জাহাজ ডুবির ঘটনায় মাস্টারের অদক্ষতা ও উদাসীনতাই কারণ উল্লেখ করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বন বিভাগ। গতকাল রাতে বিভাগীয় বন কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেন রেঞ্জ কর্মকর্তা শাহিন কবির। তিনি জানান, ডুবে যাওয়া কার্গো জাহাজের বৈধ কাগজপত্র নেই, পাশাপাশি চালক অদক্ষ হওয়ায় দুর্ঘটনা ঘটেছে। গত রবিবার রাতে পশু নদীর হারবাড়িয়া এলাকায় এমভি বিলাস নামের কার্গো জাহাজটি ডুবে যায়। ঘটনায় নৌ চলাচল স্বাভাবিক রাখতে ভাসমান লাল নিশান দিয়ে দুর্ঘটনার স্থল চিহ্নিত করে বন বিভাগের কর্মীরা। পরে অবস্থান শনাক্তের পর আজ থেকে কার্গো জাহাজটি উদ্ধারের তৎপরতা শুরু করেছে মালিকপক্ষ। যে ড্রাইভার আছে তারই অদক্ষতা এবং অবহেলার একটা কারণ। লাইসেন্স, রেজিস্ট্রেশন আর সার্ভে রিপোর্ট এবং ফিটনেস সার্টিফিকেট আছে কিনা ওদের কাছে বারবার বলে দেওয়ার পরও এবং আমার লোক পাঠানোর পরও তারা দেয়নি।
রংপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে 3 দিনের আলটিমেটাম দিয়েছে সম্মিলিত টেলিভিশন সাংবাদিক পরিষদ। দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে জরুরি সভা শেষে এই আলটিমেটাম দেওয়া হয়। এ সময় রংপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। বুধবার রাতে নগরীর জনসেবা ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর হামলা চালায় হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় এশিয়ান টেলিভিশনের চিত্র সাংবাদিক AKM সুমনকে মারধর এবং ক্যামেরা ভাঙচুর করে তারা। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দিনাজপুরে আম ও লিচু বাগানগুলোতে শেষ মুহূর্তের পরিচর্যা চলছে। মুকুল থেকে এখন গুটি পর্যায়ে আম এবং লিচু। প্রথম অবস্থায় গাছে প্রচুর মুকুল আসলেও বৃষ্টি কম হওয়ায় পাশাপাশি শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিচর্যার মাধ্যমে কাঙ্ক্ষিত ফল পেতে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরে 13টি উপজেলাতেই কম বেশি আম ও লিচুর বাগান রয়েছে। লিচু বাগানগুলোতে মুজাফফরি, বেদনা, মাদ্রাজি, চায়না, বোম্বাই, কাঠালি আর দেশি জাতের লিচু হয়। আর আম বাগানে গোপালভোগ, মিশ্রিভোগ, ল্যাংড়া, খিরসাপতি, ফজলি, আম্রপলি, হাড়েভাঙ্গা, ছাতাপড়া জাতের আম হয়। মুকুল দেখে বাগান মালিক, বাগান ক্রেতা ও চাষিরা লাভের আশা করলেও আবহাওয়ার কারণে অনেক এলাকায় মুকুল ঝরে গেছে। তারপরও ভালো দানা ও ছত্রাকের আক্রমণ থেকে গুটি রক্ষার জন্য দিনরাত চলছে পরিচর্যা। স্প্রে করছি আজকা এবং মেশিন দিয়ে পানি দিচ্ছি। এটা শুধু একমাত্র লিচুর দানা ভালো হওয়ার জন্য, এবং কীটনাশক যেটা ব্যবহার করছি সেটাই মোটামুটি ভালো, যাতে ছত্রাক বালাই না ধরে। আমেরও একই অবস্থা, রোদ তাপের কারণে যেগুলো আখ ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, ঝড় বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। অন্যান্য এলাকায় বৃষ্টি হচ্ছে, আমাদের এলাকায় কোনো বৃষ্টি হয়নি, এগুলা সব জ্বলে নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় ভালো ফলনের জন্য রোগমুক্ত এবং পোকামাকড় প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সেখান থেকে যাতে আমরা সুস্থ আম বা লিচু ফল পেতে পারি, তার জন্য এর পরিচর্যার প্রয়োজন আছে আমরা সেই ব্যাপারে আমাদের যারা মাঠকর্মী আছে তাদেরকে আমরা আমাদের বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করতে বলেছি, স্প্রে করতে বলেছি এবং গোড়ায় পানি দিতে বলেছি। জেলায় 10,384 হেক্টর জমিতে 80,000 মেট্রিক টন আম ও 24,600 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, দিনাজপুর। বাগেরহাটে তরমুজের বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। কৃষি বিভাগ জানায়, আবহাওয়া অনুকূলে ও মাটির গুণাগুণ ভালো হওয়ায় ড্রাগন, জাগর ও সুপার জাতের তরমুজের বাম্পার ফলন হয়েছে। জেলার 156 হেক্টর জমিতে 63,000 মেট্রিক টন তরমুজ উৎপাদিত হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে এসব তরমুজ। দামটাও ভালো পাওয়ায় খুশি চাষিরা। তরমুজের ভালো ফলন পেতে চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। মাটি ফেটে বছর ভাইরাস লাগে, বছর ভাইরাস নাই। এটা আল্লাহ আমার কাছে গাছে বার গেছে, এবছর ভালো হয়েছে। আর 10-12 দিন পর ব্যাপারী আসবে, আসলে পর বেচা কেনা হবে। তরমুজের ফলন খুব ভালো হয়েছে। হেক্টরে প্রায় আমাদের 40 টন, 35 থেকে 40 টন ফলন পাওয়া যাচ্ছে। মাদারীপুরে বিরল প্রজাতির তক্ষক পাচারের অভিযোগে 4 জনকে 4 মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে শিবচর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ড দেন। এর আগে বুধবার রাতে উপজেলার কাঁঠালবাড়ির চর ইউনিয়নের শিকদারকান্দি এলাকায় অভিযান চালিয়ে বিলুপ্ত প্রজাতির একটি তক্ষক উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বারেক শিকদার, রেজাউল করিম, নাসির চোকদার ও নূর ইসলাম নামে 4 জনকে আটক করে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ইমিগ্রেশন দিয়ে পাচার হওয়া শিশুসহ 8 জনকে ফেরত দিয়েছে ভারত। দুপুরে সোনা মসজিদ 0 পয়েন্টে ভারতীয় পুলিশের একটি প্রতিনিধি দল শিবগঞ্জ থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। পুলিশ জানায়, বিভিন্ন সময় পাচার হওয়া শিশুসহ 8 নারীকে আটক করে সেফ হোমে রাখে ভারতীয় পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। সাম্যের সমাজ গড়তে যুগ যুগ ধরে সংগ্রাম করে আসলেও গণমানুষের আস্থা অর্জন করতে পারেনি বাম রাজনৈতিক দলগুলো। উঁচু নিচু ভেদাভেদহীন দেশ গড়ার স্বপ্ন দেখলেও সাধারণ মানুষকে খুব একটা কাছে টানতে পারছেন না বামপন্থীরা। এজন্য মতাদর্শিক দ্বন্দ্ব আর নেতাদের ব্যক্তি জীবনে বাম আদর্শ প্রতিফলিত না হওয়াকেই দায়ী করছেন তারা। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম।
কাস্তে হাতুড়ি প্রতীক নিয়ে মার্কস লেনিনের পথ ধরে শ্রমিক শ্রেণীর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশে বামপন্থীদের সংগ্রাম বহু বছরের। যে কোনো সংকটে লাল পতাকা ঊর্ধ্বে তুলে রাজপথে বুক চিতিয়ে দাঁড়ান বাম সংগঠনের নেতাকর্মীরা। উদ্দেশ্য একটি শোষণহীন গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা। একটা শ্রমিক যখন ন্যায্য মূল্য পায় না, তার অধিকার থেকে বঞ্চিত হয়, রাষ্ট্রের যে সুবিধা সেই সুবিধা থেকে বঞ্চিত হয়, তখন আমরা এই রাজপথে লড়াই করি। পুঁজিবাদী সমাজ ব্যবস্থা ভেঙে সমাজতান্ত্রিক সমাজ নির্মাণের মধ্যে দিয়ে সাম্যবাদে পৌঁছতে চাই। মানুষের অধিকার নিয়ে কথা বললেও জনসাধারণের মধ্যে এখনো শক্ত অবস্থান তৈরি করতে পারেনি মার্কস লেনিনের আদর্শে গড়ে ওঠা দলগুলো। ভোটের পরিসংখ্যানেও তাদের অবস্থান একেবারে তলানিতে। ঐক্যের অভাব এবং আদর্শিক সংকটের কারণে বামপন্থীদের এই অবস্থা বলে মনে করেন মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। জনগণকে সংগঠিত করা, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করা, সেই জায়গাটা বামপন্থীদের চরম একটা ঘাটতি আছে। কমিউনিস্ট ভাবাপন্ন ছাত্র, যুবক, তরুণ এবং পেশাজীবী মানুষ যদি ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি, তাহলে এই দ্বিদলীয় বৃত্তের বাইরে, এই অসুস্থ রাজনীতির বাইরে আমরা বাম গণতান্ত্রিক বিকল্পের যে আওয়াজ তুলেছি, সেই আওয়াজের উপাদান সমাজে আছে, কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ব্যক্তিগত সম্পত্তি উচ্ছেদের লড়াই করলেও নেতারা সম্পত্তিজাত মানসিকতা থেকে বের হতে না পারলে এই চিত্র বদলানো সম্ভব নয় বলে মনে করেন এই বাম নেতা। জনগণের মাঝে যে যদি কেউ কথা না বলে, কথা যদি ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরাবাড়ি ধারা এয়ার কন্ডিশনে বসে বলে, তাহলে এই জনগণ, সাধারণ জনগণ কোনোদিনও সাড়া দিতে পারে না, সাধারণ জনগণ কোনোদিনও আসবে। 1789 সালে ফরাসি বিপ্লবের পর পার্লামেন্টের ডান দিকে বসতেন শাসক দল এবং সভাপতির বাঁ পাশের আসনগুলোতে বসতেন বিরোধী দল। বাঁ দিকে বসার জন্য তাদের বলা হতো বামপন্থী। তবে প্রচলিত অর্থে এখন সমাজতন্ত্রী ও প্রগতিশীলদেরই বলা হয়ে থাকে বামপন্থী। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দুপুরে দীঘিনালা থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আলী আহমদ খান এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি জানান, গতরাতে চট্টগ্রামের হাটহাজারী থেকে নিহত যুবলীগ নেতা মোশাররফ হোসেনের বন্ধু ফজর আলীকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও 3 জনকে গ্রেফতার করা হয়। তক্ষক বিক্রির টাকা ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয় বলে জানায় পুলিশ। গত 14 এপ্রিল রাতে দীঘিনালা উপজেলার 2 নম্বর ওয়ার্ডের যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। কোটা বাতিল ঘোষণার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। টাঙ্গাইলের শহীদ মিনারের সামনে মানববন্ধন করে জেলা মুক্তিযোদ্ধা ফোরাম। এ সময় কোটা সংস্কারের নামে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি আবারও চক্রান্ত শুরু করেছে বলে মন্তব্য করেন মুক্তিযোদ্ধারা। সকালে সিরাজগঞ্জে জেলা প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যরা। এ সময় বক্তারা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা বহালের দাবি জানান। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে কৃষক লীগের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সকালে দিনাজপুরের হিলিতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে কেক কেটে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় পৌর মেয়র সহ আওয়ামী লীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পিরোজপুরে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি বের করা হয়। এতে ব্যানার ফেস্টুন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে শহরের হামদহ বাস স্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার ও ফেস্টুন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা ঝিনাইদহ থেকে পদ্মা সেতু পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি জানান। শুরু হয়েছে গাইবান্ধার ঐতিহ্যবাহী ঠাকুরবাড়ি মেলা। প্রতি সপ্তাহের 2 দিন বসবে এই মেলা। 100 বছরের পুরনো এই মেলাকে বাঁচিয়ে রাখতে আরো বড় পরিসরে আয়োজনের দাবি এলাকাবাসীর। ওবায়দুল ইসলামের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। শঙ্খ, কাশি, ঘণ্টা আর উলুধ্বনিতে গৌর নিতাইয়ের পূজা দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা মেলার আনুষ্ঠানিকতা শুরু করেন।
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুরের ঠাকুরবাড়ি মন্দিরে বৈশাখ বরণের এই যজ্ঞ অনেক পুরনো। বৈশাখ মাসে তো গৌর নিতেই সেই যুগ থাকিয়ে তাও সেই ঠাকুরের ইয়েতে এই মেলাটা লাগতেছে। কলির ভগবান কলিগে সত্য তেতা দাপর কলি 4 যুগে দেয় অবতার, শেষে কলিতে অবতার করছে। মেলা উপলক্ষে বিভিন্ন ধর্মের মানুষের আনাগোনা আর বেচা কেনায় মুখর থাকবে বৈশাখ মাসের প্রতি রবি ও বৃহস্পতিবার। ঠাকুরবাড়ির বটতলার এই মেলায় শিশুসহ সব বয়সী মানুষের ভিড়। মাটির খেলনা, নানা তৈজসপত্র আর ঐতিহ্যবাহী বাহারি খাবারের স্বাদে মাতেন তারা। মেলায় ঘুরতে যাচ্ছি, মেলা ভালো লাগতেছে, মেলা সবকিছু দেখে মজা লাগতেছে। দেখলাম খুব ভালো, দেখলাম খুব আনন্দ হলো। অনেক ভালোই মেলা, অনেক জমজমাট, চারিদিকে ছোট বাচ্চাদের খেলনা, সবার একটু আনন্দ বিনোদনেরও ব্যবস্থা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাদা পোশাকে অনেক পুলিশ কাজ করছে এবং জুয়া নিয়ন্ত্রণে আমাদের পর্যাপ্ত আমরা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। জানা যায় ব্রিটিশ আমলে ঠাকুরবাড়ির মন্দির নির্মাণের পর মেলার আয়োজন করেন জমিদার নরেন্দ্র লাহিড়ী। একসময় উত্তরাঞ্চলের অন্যতম প্রধান গ্রামীণ মেলা হিসেবে পরিচিতি পেলেও দিন দিন জৌলুস হারাতে বসেছে গাইবান্ধার ঐতিহ্যবাহী ঠাকুরবাড়ির মেলা। স্থানীয়রা বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের পক্ষ থেকে নজরদারি করা হলে গ্রামীণ ঐতিহ্যের সাথে জড়িয়ে থাকা এমন মেলা রক্ষা করা সম্ভব হবে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সরকারের জাতীয় আন্তর্জাতিক সাফল্য উদযাপন উপলক্ষে ময়মনসিংহে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে উন্নয়ন কনসার্টের আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হারুনুর রশিদ, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। হারুন, ময়মনসিংহের রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে চলছে উন্নয়ন কনসার্ট। এখানে এই কনসার্টে ঢাকার বিভিন্ন শিল্পীরা, বিশেষ করে নগর বাউলের জ্যামস এবং ব্যান্ড লালন এবং চিরকুট সঙ্গীত পরিবেশন করবে। কিছুক্ষণের মধ্যেই ঢাকার যে ব্যান্ড দলগুলো আছে সেগুলা পরিবেশনা শুরু করবে। এই মুহূর্তে সাময়িক বিরতি চলছে এই কনসার্টের। বিরতির আগ পর্যন্ত ময়মনসিংহের স্থানীয় শিল্পী যারা রয়েছেন তারা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছেন। আমরা দেখেছি ময়মনসিংহ শিল্পকলা একাডেমির উদ্যোগে শিল্পকলা একাডেমির শিল্পীরা এবং শিল্পকলা একাডেমি ছাড়াও ময়মনসিংহের যে ঐতিহ্যবাহী যে সমস্ত শিল্পী গোষ্ঠী রয়েছে তারা এখানে সঙ্গীত পরিবেশন করেছে, নাচ পরিবেশন করেছে, দেশাত্মবোধক গান সহ বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশন হয়েছে। এবং এখানে যে ময়মনসিংহের যে ঐতিহ্যবাহী মহুয়া পালা, সেই পালারও কিছু অংশ আমরা দেখেছি যে এখানে একটি সংস্থা পরিবেশন করেছে। আর একটু যদি বলে রাখি যে এই দীর্ঘদিন পর ময়মনসিংহে একটি এইরকম বড় আকারের কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে, যার কারণে ময়মনসিংহের রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ। স্টেডিয়ামের মাঠ এবং স্টেডিয়ামের যে গ্যালারি রয়েছে সব গ্যালারিও এখন এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ হয়েছে। সবাই অপেক্ষা করছে যে নগর বাউলের জ্যামস এবং অন্যান্য যে ব্যান্ড আছে তাদের সঙ্গীত শোনার জন্য। তো এইখানে আমরা দেখতে পেয়েছি এখানে 4:30টায় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। প্রথমেই ময়মনসিংহের বিভাগীয় কমিশনার, ময়মনসিংহের জেলা প্রশাসক, ময়মনসিংহ র্যাব 14-র অধিনায়ক তারা এখানে এসেছিলেন এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের একসাথে এখানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়েই এই কনসার্টটি শুরু হয়। এরপর থেকে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন এবং মাঝে মাঝে সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো রয়েছে, বড় বড় উন্নয়ন কর্মকাণ্ড, সেই চিত্র এবং তথ্য এইগুলো সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হচ্ছে। আমরা যদি একটু বলতে চাই, যেমন সরকারের একটি বড় উন্নয়ন প্রকল্প হচ্ছে পদ্মা সেতু, তার অগ্রগতি এখানে জানানো হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিষয়ে এখানে জানানো হয়েছে এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে বর্তমান সরকারের যে উল্লেখযোগ্য পদক্ষেপ এবং সফলতা, সেই বিষয়টিও এখানে জানানো হয়েছে তথ্যচিত্রের মাধ্যমে। এবং আমরা আয়োজকদের সাথে কথা বলেছি, তারা একটা বিষয় জানিয়েছেন যে সরকারের এই কনসার্টের মাঝে মাঝেই সরকারের যেমন জাতীয় পর্যায়ে সাফল্য রয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে যে সাফল্যগুলো রয়েছে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হবে। এই মুহূর্তে হাজার হাজার দর্শক অপেক্ষা করছেন এবং উপভোগ করছেন এই রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের যে অনুষ্ঠানটি আছে সেই অনুষ্ঠানটি উপভোগ করছেন। আমরা কথা বলেছিলাম এখানে যারা দর্শক আছেন তাদের সাথে, তারা একটা বিষয় জানিয়েছেন যে দীর্ঘদিন পর, প্রায় 10 থেকে 15 বছর পর এইরকম একটি বড় আকারের এই কনসার্ট এই ময়মনসিংহে অনুষ্ঠিত হচ্ছে, যার কারণে অনেক আগে থেকেই এই কনসার্টটি নিয়ে মানুষের মধ্যে একটা উত্তেজনা ছিল, একটা উৎসাহ ছিল, যেটি আমরা এই স্টেডিয়ামে যখন
প্রবেশ করি তখন দেখতে পেয়েছি এখানে হাজার হাজার মানুষ সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তারা তাদের মাঠে প্রবেশ করেছেন এবং আমরা দেখেছি যে এই 4টায় এই কনসার্টটি শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের আগে থেকেই এখানে যারা দর্শক আছেন তারা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে প্রবেশ করেছেন। আর আইনশৃঙ্খলার বিষয়টি একটু বলে রাখা প্রয়োজন। এই বৃহৎ কনসার্টটি সফলভাবে সম্পন্ন করার জন্য ব্যাপক আইনশৃঙ্খলার পরিস্থিতি নেওয়া হয়েছে, ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই পুরো স্টেডিয়াম এবং আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছে এবং সেই নিরাপত্তার মধ্যেই এই কনসার্টটি অনুষ্ঠিত হচ্ছে এবং পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পোশাকে, সাদা পোশাকে, র্যাব সদস্যরা, গোয়েন্দা সংস্থার সদস্যরা তারা আসছেন, তারা এসেছেন এবং দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা বাহিনী আশা করছে যে এই অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে এবং এই হাজার হাজার দর্শক সুন্দরভাবে এই সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানটি উপভোগ করবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম থেকে উন্নয়ন কনসার্টের সর্বশেষ খবর। জুনায়েদ, ময়মনসিংহ থেকে উন্নয়ন কনসার্টের খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী হারুন রশিদ। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রবাসীদের ভোটার করার বিষয়ে কাজ করছে নির্বাচন কমিশন, জানালেন সিইসি। আওয়ামী লীগ, বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক। ধীরে ধীরে অপরাধপ্রবণ এলাকা হয়ে উঠছে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলো। 8 মাসে 15 খুন সহ 1.5 শতাধিক মামলা। নিরাপত্তার হুমকির আশঙ্কা বিশেষজ্ঞদের। সৌদি আরবে দগ্ধ আরো একজনের মৃত্যু, এ নিয়ে বাংলাদেশি মৃতের সংখ্যা দাঁড়ালো 7 জনে। লাশ দ্রুত দেশে আনার দাবি স্বজনদের। কুষ্টিয়া থেকে অপহৃত 3 বছরের শিশুকে মানিকগঞ্জ থেকে উদ্ধার, 3 জন আটক। চট্টগ্রামে বেসরকারি ক্লিনিকে শিশু বদলের ঘটনায় তদন্ত কমিটি গঠন। এবং দিনাজপুরে আম ও লিচু বাগানে চলছে শেষ মুহূর্তের পরিচর্যা। শিলাবৃষ্টির কারণে ফলন কম হওয়ার শঙ্কায় বাগান মালিকরা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।